আমি কোর্টে ঢোকার পর অনুমতি নিলাম, অনুমতি নেওয়ার পর সালাম দিলাম, চেয়ারের সামনে গিয়ে দাঁড়ালাম। ওনারা বললো বসেন, আমি থ্যাংক ইউ বললাম। তারপর বললো আমার নাম কি, আমার নাম বললাম। তারপর সিনিয়রের নাম জিজ্ঞেস করলো, সিনিয়রের নাম বললাম। তারপর বললো আপনি কতদিন ধরে প্র্যাকটিস করেন সিনিয়রের সাথে? আমি বলছি আমি তো স্যার প্র্যাকটিস করি না, আমি স্যারকে সহযোগিতা করি। বলছি কতদিন ধরে? আমি বলছি স্যার 6 মাস। বলছি আপনি কোন সাইডে প্র্যাকটিস করবেন? আমি বলছি স্যার অনুমতি পেলে আমি সিভিল সাইডে প্র্যাকটিস করার। বলছে অনেকে তো ক্রিমিনাল বলে, আপনি সিভিল কেন বললেন? আমি বলছি আমার সিনিয়র সিভিল বেশি প্র্যাকটিস করে তাই। তারপর বললো তাহলে আপনি বলেন আর জি কোথায় সংশোধন হয়? আমি বলছি অর্ডার 6 এর রুল কোথায় আপনি বলেন। আমি অর্ডার 17 বললাম। তারপর বললো জবাব কোথায় সংশোধন? আমি বলছি কি। তারপর ওনার একটু হাসলো, আমার দিকে তাকাই। তারপর বললো কি ইনজাকশন কোথায়? আমি বলছি স্যার টেম্পোরারি ইনজাকশনের কথা বলতে গেলে ডাকুড অফ সিভিল সার্জন 1908 অর্ডার 39। উনি ওনার পাশের জনের দিকে একটু তাকালো। তারপর আপনি চলে যান, ভালোভাবে প্র্যাকটিস করেন, ভালো কিছু করবেন। থ্যাংক ইউ বলে সালাম দিয়েছিলাম। জি ভাইয়া, আমার হচ্ছে বোর্ড নাম্বার 2 এ পরীক্ষা ছিল। ওখানে 3 জন জাস্টিস ছিলেন, মাঝখানে যে জাস্টিস ছিলেন প্রথমে ঢুকেই বলছে যে হচ্ছে আপনার নামটা বল। নাম বললাম, বলতেছে যে আপনার কোন ইউনিভার্সিটির নাম বললাম, ডিন ইউনিভার্সিটি। আপনার ইউনিভার্সিটিটা কোথায়? আমি বললাম ইউনিভার্সিটি পূর্বাচল। আপনার দেশের বাড়ি কোথায়? আমি বললাম মেহেরপুর। দিয়ে বলতেছে যে হচ্ছে আপনি কি এবার প্রথম পরীক্ষা দিলেন? আমি বলছি না, গতবার এমসিকিউ দিয়েছিলাম, আসে না। তো বলতেছে আপনি এলএনএমও করছেন, গুড, আচ্ছা আপনি আসতে পারেন। এত বই ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি জহুরুল বলছিলাম, জয়ঘাট বাদ। আমাকে প্রথম নাম জিজ্ঞেস করেছে, নাম বললাম। প্রথমে সিভিল থেকে প্রশ্ন করেছে অ্যানেক্টের মামলা কখন করা যায়। আমি বললাম স্যার প্রথমে 30 দিন সময়ে একটা নোটিশ দিতে হবে বিবাদীকে। হ্যাঁ, নোটিশ পাওয়ার পর পরবর্তী 30 দিন পর মামলা দায়ের করতে হবে। আচ্ছা ঠিক আছে। সিপিসি আরেকটা প্রশ্ন করেছে, সিপিসি পূর্ণরূপ সিপিসি। বললাম স্যার কোড অফ সিভিল প্রসিডিওর, এটা উত্তর দিয়েছি এবং বললো যে কত সালের আইন? স্যার 1908 সালে। এটা তারপর প্রশ্ন করেছে আপনার কি এইটা প্রথম এমসিকিউ? না স্যার, এর আগে রিটেন আমি 2বার দিয়েছি স্যার, এইবারে আমি কষ্ট করে পাস করেছি স্যার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার শেষে একটা প্রশ্ন করেছে, 2বার আমি সরি বলেছি, সরি স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না স্যার। তবে ঠিক আছে আপনি আসুন, বাসায় কি মনে করেন। হাসি মুখেই তো বলেছে আপনাকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আমি গত 15 তারিখে ভাইবা বোর্ড 6-তে ছিলাম। বোর্ড খুবই ফ্রেন্ডলি ছিল। সেখানে আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করি। তারপর স্যার বসতে বলেন। স্যার বসার পর আমার পারিবারিক এবং পড়াশোনার ক্ষেত্রগুলো জিজ্ঞেস করার পরপরই আমাকে স্যার দুষ্টুমির ছলে বলতেছিলেন যে আপনি যদি চান তাহলে আমি আপনাকে কোশ্চেন করবো। তখন আমি বিব্রত হয়ে গেছি, যেহেতু আমি ছোট মানুষ। তারপর স্যারকে বললাম স্যার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তো স্যার তারপরে বলতেছে দেখেন কিন্তু। বললাম যে জি স্যার আমি পারবো। তারপর আমাকে স্যার জিজ্ঞেস করলেন যে কোনো কিছু হারিয়ে গেলে প্রথমে কি করতে হয়? বললাম যে স্যার জিডি করতে হয়। বললো যে জিডি করার পর সেটা কি করে? তখন বললাম যে স্যার জিডি করার পর সেটা পুলিশ তদন্ত করে একটা রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করে ওই জিডির প্রেক্ষিতে। বললো যে বিজ্ঞ আদালত দাখিল করে, বিজ্ঞ আদালত কোন ধারা বলে আমলে নেই। তখন আমি বললাম যে স্যার 200 ধারার ম্যাজিস্ট্রেসি পাওয়ারে বিজ্ঞ আদালত সেটা আমলে নেই। স্যার বললেন গুড। তারপর ধরেন সেই ম্যাজিস্ট্রেট কোর্টে আসামি জামিন চাইলো, জামিন দিল না, তখন কি করবেন? বললাম যে স্যার তখন আমি দায়রা জজ কোর্টে আমি জামিন চাইবো। তখন বললো যে দায়রা জজ আদালত ধরেন সেখানেও জামিন দিল না, তখন কি করবেন? তখন আমি বললাম যে যদি দায়রা জজ আদালতে জামিন না দেয় তখন স্যার আমি বিজ্ঞ মহামান্য হাইকোর্ট ডিভিশনে জামিনের জন্য আবেদন করব। তখন জিজ্ঞেস বললো যে হাইকোর্ট ডিভিশনে কোন ধারা বলে আপনি জামিন চাইবেন? তখন আমি বললাম যে 498 সিআরপিসি 498 দ্বারা আমি জামিন চাইবো। তখন স্যার বললো যে ঠিক আছে, আপনার সিনিয়র তো ভালো শিখায়, দোয়া রইল। এতটুকু ছিল আমার ভাইবা অভিজ্ঞতা। আচ্ছা, আপনি তো অনেক যুদ্ধ করেছেন, মানে প্রথম দিনে ভাইবা দিয়েছেন, যুদ্ধও করেছেন অনেকে। জি তা আপনার মোচ নিয়ে কিছু বলেনি? জি। আপনার এই যে মোচ রেখেছেন এটা নিয়ে কিছু বলেনি? না না স্যার আমাকে এটা নিয়ে বলে নাই, বরঞ্চ আমাকে আমার বোর্ডের ম্যাম বলেছিল যে এতটুকুন বয়সে প্র্যাকটিস করতে চান, আপনি তো অনেক গুলুমুলু। তো তখন আমি বিব্রত হয়ে গেছিলাম। আচ্ছা, অনেকে দাড়ি মোচ রাখা নিয়ে আর কি কনফিউশনে পড়ে, এই জন্য আপনার কাছে জানতে চাওয়া যে আসলে আমি যতটুকু দেখেছি যারা পরিপূর্ণ দাড়ি রাখে, সুন্নতি দাড়ি মানে ফুলফিল দাড়ি রাখতেছে বা যেই ধর্মেরই হোক, তাদেরকে কিছু বলতেছে না। কিন্তু যদি হালকা খোঁচা টাইপের স্টাইলিশ ধরনের যদি কোনো ডিজাইন থাকে, দেওয়া থাকে বা
মোষ পাকানো থাকে আমি দেখেছি ছিল, তো তাদের ক্ষেত্রে তিরস্কার করতে আমি শুনেছি এবং দেখেছি। থ্যাংক ইউ আপনাকে। আসলে স্যার আপনাকে স্পেশালি আমি ব্যক্তিগতভাবে অনেক ধন্যবাদ দিতে চাই, বিকজ আমি আপনার বিগত ভিডিও এবং আপনার যত ইনফরমেশন যতগুলো আছে আমি প্রতিনিয়ত দেখতে 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 আমার ভিতরে আসলে ভাইবা সম্পর্কে যত ভীতি বা ভয় যা ছিল আমার সবই কেটে যায়, এবং আমার আসলে ধারণাই চলে আসে যে আমি ভাইবা বোর্ডে ঢুকলে কী ধরনের কোশ্চেন করতে পারে, কী ধরনের সেই আইডিয়া নিয়েই আমি আসলে এই ভাইবা বোর্ডে আসি। এবং আপনার যাবতীয় ভিডিও সবগুলো দেখার পরে ইনশাল্লাহ আজকে তার ভিতরে কমন আসছে, এই জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। কিন্তু সেই কমন প্রশ্নগুলো একটু জানতে আমার চাচ্ছি। কাছে কোশ্চেন করছিল, আমি যখন গেলাম বোর্ডে ওনারা আমার কাছে জিজ্ঞাসা করলো যে আপনি কোন বার থেকে আসছেন, আমি বললাম খুলনা জেলা বার অ্যাসোসিয়েশন থেকে। ওনারা আমাকে বললো কোন সাইড প্র্যাকটিস করেন, তাই আমি বললাম স্যার সিনিয়র সিভিল ক্রিমিনাল ওয়াই করেন, কিন্তু আমি সেটা হচ্ছে সিভিলটাই বেশি কমফোর্ট ফিল করি। বলছে আপনি কি একটাই কোশ্চেন করতে পারবেন, তো আমি বললাম স্যার ট্রাই করবো। বললো বার্ডেন অফ প্রুফ কি, আমি বললাম স্যার সাক্ষ্য হয়নি 101 এবং 102 যেটা বললাম। বললো ঠিক আছে, ওকে থ্যাংক ইউ, আসেন, বেস্ট অফ লাক, আপনি ভালো করে প্র্যাকটিস করবেন। আসসালামু আলাইকুম, আমি রাহাত আজিজ। আমি এসেছি নারায়ণগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশন থেকে। আমার পরীক্ষা ছিল 10 নম্বর বোর্ডে। আমাকে শুধুমাত্র 2টি প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে। বলছে যে আপনার আসামে যদি অপরাধ করে তাহলে আপনি কি আসামের পক্ষে মামলা পরিচালনা করতে পারবেন কিনা। আমি বলছি জি। এটা কোথায় আছে, পরে এটা একটু সরি বলে তারপর বলছে যে লেলিক সাক্ষ্য কত প্রকার। এই 2টা প্রশ্ন আমার করেছে, আমি সঠিকভাবে উত্তর দিয়েছি। ইনশাল্লাহ আশা করি পরীক্ষা ভালো হয়েছে। ভাইবা ভীতি কেটে গেছে? জি জি, ইনশাল্লাহ বাইরে থেকে গেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আপনার অভিজ্ঞতাটা একটু শুনি ভাই। আসসালামু আলাইকুম, আমি সারোয়ার, আমি নরসিংদী জেলা বার অ্যাসোসিয়েশন থেকে এসেছি। আমি সালাম দিয়ে ভাইবা বোর্ডে ঢোকার পর ওনারা আমাকে দেখে বললো ও তো ইয়াং ম্যান, একেবারে আমার এজ দেখলো 25। পরে বললো যে ওনারা তো রানিং স্টুডেন্ট, ওনাদের সবাই পারবে আশা করি। পরে বললো যে পারবেন, আমি বলছি জি স্যার পারবে। পরে বললো যে আমার মাস্টার্সের সার্টিফিকেট দেওয়া ছিল, ওইখানে মাস্টার্সের রেজাল্ট ছিল, ওইটা দেখলো মাস্টার্স এলএলএম করা। এলএলএম এর। তো পরবর্তীতে এটা দেখার পরে জিজ্ঞেস করলো ইউনিভার্সিটির নাম, গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। তারপর বললো যে কেস ডায়েরিটা নিয়ে একটা মামলা ছিল বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। জিজ্ঞেস করা হলো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা কত ধারায় বা কোন আইন। পরে বললাম সুনির্দিষ্ট মুক্তিকার আইন 1877-এ 55 নম্বর ধারায় হচ্ছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা লাগবে। ওনারা বললো যে আচ্ছা ওকে আর প্রশ্ন করতে হবে না। থ্যাংক ইউ। নাম পরিচয় দিয়ে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি বোর্ড সাথে ছিলাম। আমাকে প্রশ্ন করা হয়েছিল ইনজাংশনের বিষয়ে। ইনজাংশনের বিষয়ে বললাম ইনজাংশন একটা মামলা তৈরি করতে কী কী বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হয়, যেটা প্রিমিয়ার ফিসে কেস, অপূরণীয় ক্ষতি এবং ব্যালেন্সিং কনভিনিয়েন্স, এইসব বিষয় বলার সাথে সাথে স্যার বললেন ঠিক আছে আসেন। থ্যাংক ইউ। বোর্ড ফ্লেক্সিবল। বোর্ড কত নম্বর বোর্ড ছিল? 7 নম্বর। বোর্ড নম্বর থ্যাংক ইউ। আমি 2 নম্বর বোর্ডে পরীক্ষা দিলাম। বিচারক মণ্ডলী খুবই উদার মানসিকতার ছিলেন। তিনি আমার নাম জিজ্ঞাসা করলেন, কোন জায়গা থেকে এসেছি সেটা জিজ্ঞাসা করলেন, এবং 2-1টি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। আমি সেগুলোর উত্তর করতে পেরেছি। আমার খুব ভালো লেগেছে আজকে পরীক্ষা দিতে এসে, এবং অনেককেই দেখতে পাচ্ছি, বিশেষ করে আমার খুব প্রিয় মানুষ, হ্যাঁ, সেই মানুষগুলোকে দেখতে পাচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে নাম আমার নাম জিজ্ঞেস করলো যে আমার কোন বার। পরবর্তীতে জিজ্ঞেস করলো যে প্র্যাকটিস করবেন। আমি যে বললাম যে আপনার পারমিশন ফিল করবো। বলো যে ঠিক আছে আসেন আপনি যান। উঠলে অনেক ফ্রেন্ডলি ছিল, কোনো টেনশনের কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই এখানে। আসসালামু আলাইকুম, আমার নাম ইয়াসিন। আমি ঢাকা বার থেকে। আমার বোর্ড পড়েছিল 10 নম্বর বোর্ড। তো আমি যখন বোর্ডে প্রবেশ করি তখন আমাকে স্যারের 2টা প্রশ্ন জিজ্ঞেস করেছিল ডিসচার্জ পিটিশন সম্পর্কে। তো আমি স্যারকে অ্যান্সার দিয়েছি ম্যাজিস্ট্রেট কোর্ট ডিসচার্জ দেয় 241A এবং সেশন চার্জের কথা জিজ্ঞেস করেছিল। আমি বলেছি 265C। এই 2টা আমার প্রশ্ন ছিল। আলহামদুলিল্লাহ আপনি উত্তর দিয়েছেন নাকি? থ্যাংক ইউ। রহমতুল্লাহ। আমি লোকমান হাকিম, চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বার থেকে আসছি। আজকে ভাইবা ছিল আলহামদুলিল্লাহ, দিছি 7 নম্বর করেছি। তো এখন
আমার সিনিয়র কথা জিজ্ঞেস করলাম, আমি সিনিয়র সাথে সবসময় থাকি কিনা, প্র্যাকটিস করি কিনা। আমি নিয়মিত প্র্যাকটিস করি এবং জিজ্ঞেস করলো ঠিক আছে আপনার সিনিয়র সাথে যান, ঠিক আছে এখন আপনার সিনিয়র যে জামিন শুনানি করছে আপনি দেখছেন? আমি বলি হ্যাঁ দেখছি। হয়তো কোন কোন গ্রাউন্ডে জামিন শুনানি করে এটা জিজ্ঞেস করছে। তখন আমি দ্বারা সহ এবং স্পেসিফিক গ্রাউন্ড আমি উল্লেখ করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এটা এরপর বলতে ঠিক আছে অস্ত্র এটা হয়তো বড় বড় অস্ত্র হলে হয়তো কোন দ্বারাই যে আপনি এই মানে যাহার কি হয় দায়ের হয় বলেন তো? আমি বলছি স্যার 19-এর অ্যাক্ট ওইরকম স্যার ভেরি গুড এরকম বলছে। আমি হয়তো ঠিক আছে আসেন, আমি আসলে আসছি। থ্যাংক ইউ। আমি খুলনা বার থেকে এসেছিলাম। আমি ঢোকার সাথে সাথে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে জাস্ট একটু জিজ্ঞাসা করলো যে নামটা কি, প্রথমে বললো নামটা বললাম। বলার পরে বললো যে আপনি সিপিসি সেকশন 11 এবং 10-এর মধ্যে পার্থক্য জানেন? আমি বললাম যে হ্যাঁ জি স্যার। আমি বললাম এটা বলার পরে বললো যে 11-এ ওয়ার্ডার 7 রুল 1-এ যে 4টা কারণে। আসসালামু আলাইকুম, আমি আলী রেজা মোহাম্মদ তাওয়াব। আজকে আমি ভাইবা দিলাম 10ম বোর্ডে। তো প্রথমে সালাম দিয়ে ভিতরে ঢোকার পরে স্যার বললেন যে আপনি বসেন, আর ধন্যবাদ জানালাম। এরপর আমার নাম, আমার সিনিয়র নাম জিজ্ঞেস করলেন। আমি যথারীতি বললাম যে আমার সিনিয়র হচ্ছেন লার্নিং অ্যাডভোকেট মোহাম্মদ আনসার উদ্দিন, এবং আমি বললাম স্যার উনি আমার সম্পূর্ণ আপা হন। তখন বলছে যে আপনি কি আপনার সাথে প্র্যাকটিস করেন? তখন জি স্যার আমি প্র্যাকটিস করি, এবং শিক্ষণের সময়টা আমি বেশি প্র্যাকটিস করেছি। তখন বলছে যে আপনার তো মাদ্রাসাতে দাখিল পাস। জি স্যার মাদ্রাসা থেকে দাখিল পাস। তো বলছে আপনি এলএবি পাস করেছেন 15 বছর, এত দেরি করলেন কেন? তাহলে স্যার বলতো আপনার সাথে প্র্যাকটিস করি, আর আমি আমাদের এমসিকিউটা খারাপ হয়েছিল, আর করোনার এই বন্ধের কারণে স্যার আমাদের লেট হয়ে গেছে। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার কোন সাইডে প্র্যাকটিস করেন? তখন উনি ক্রিমিনাল সিভিল 2 সাইডে প্র্যাকটিস করেন, তো সিভিলে বেশি প্র্যাকটিস করেন। তারপর মূলত সিভিল থেকে আমাকে প্রশ্ন শুরু করছে। প্রথমে বলছেন যে আপনি বলেন তো যে অস্থায়ী নিষেধাজ্ঞা অর্থাৎ আদেশ 39 অনুযায়ী বন্ধ করুন। তখন আমি আদেশ 39 বিধি একটু ভালো করে বললাম যে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয়। তা বলার পর বলতেছে যে না আপনি এটা ভালো লাগতেছে না, আপনি আরও বলেন। তখন আমি বললাম স্যার যে বাদী বা বিরোধী পক্ষের আবেদন ক্রমে যদি কোনো কিছু যদি স্থায়ী বা নষ্ট, বিনষ্ট বা ধ্বংসপ্রাপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তখন নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা আয়োজন করা হয়। তখন আসলে আমার মনোভূত হচ্ছে না, আপনি বলেন তো যে মামলা কীভাবে করতে হয়? তখন বলে স্যার মামলা আসলে আর্জি দাখিল মাধ্যমে করতে হয়, তো কোথায় করে? আচ্ছা শেরেস্তাদের কাছে যা করে, তারপর কি করে? তখন স্যার তারপরে তো একটার সময় আদালতের অনুযায়ী মামলা শুরু হয়। বলছে না আমার এটা ভালো লাগতেছে না, আপনি আরও একটু বলেন। তাহলে স্যার ধারা 26 অনুযায়ী এবং আদেশ বিধি 1 অনুযায়ী স্যার আর্জি দাখিল করতে হয়। আর আদালত যদি অন্য কোনো উপায় বলেছে সেভাবে স্যার মামলা মোকদ্দমা করা যায়। বলছে আচ্ছা বলো যে সিপিসি 9-এ কি আছে? তখন স্যার সিপিসি 9-এ আছে সম্পত্তি অধিকার পদ অধিকার বাদে অন্য কোনো আইন আছে বাড়িত না দিয়ে তেমন মনে করা যায়। এটা হচ্ছে না, আপনি বলেন তো যে রিজেকশন প্লেন কোথায় আছে? তখন আদেশ সাথে বিধি 1 আছে। বলছে ওকে আপনি যান। অনেক ধৈর্য পরীক্ষা দিয়েছেন। আমাকে জিজ্ঞেস করছে আমার নাম কি, আমি কোন কলেজ থেকে এলএলবি করছি। আমি বলছি চট্টগ্রাম আইন কলেজ থেকে। আমি বলছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 55 ধারা কী আছে? আমি বলছি বাধ্যতামূলক। বাধ্যতামূলক বলতে আপনি কি বোঝাইতে পারছেন? এরপরে বলছে যে নিষেধাজ্ঞা কোথায় আছে? আমি বলছি যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 53 ধারায় এবং সিপিসি 39-এর 1 এই বলে আপনি থ্যাংক ইউ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মাহমুদ আসিফ, চট্টগ্রাম জেলা বার থেকে এসেছি। তো স্যাররা আসলে অনেক আন্তরিক। আমি 5 নম্বর বোর্ডে ছিলাম। ঢোকার সাথে সাথে আমার থেকে জিজ্ঞেস করলো যে কোন বার থেকে এসেছেন। আমি বললাম চট্টগ্রাম বার থেকে। তারপর কোন ইউনিভার্সিটি থেকে আসলেন? আমি বললাম প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম। তারপরে জিজ্ঞেস করলেন যে কোন সাইডে বেশি প্র্যাকটিস করেন? আমি বললাম যে আমি কোচবাড়ি সাইডে প্র্যাকটিস করি, সিনিয়রের সাথে সহায়তা করি। তারপরে বললো যে দেখি বলেন তো 342-তে কী আছে? আমি বললাম যে স্যার আসামি পরীক্ষা। কিন্তু কী কী জিজ্ঞেস করে আসামি থেকে? এমনকি স্যার যে আপনার বিরুদ্ধে এই আইনের এই অভিযোগ গঠন করা হলো, আপনি দোষী নাকি নির্দোষ? বলছি ভেরি গুড, আপনি আসেন। ততটুকু আমার ভাইবে আলহামদুলিল্লাহ, অভিজ্ঞতা যথেষ্ট ভালো। দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ। জি, আমার নাম আরাফাত হোসেন। আমি ভাইবা দিয়েছিলাম 3 নম্বর বোর্ডে। সারা আপনি আন্তরিক ছিলেন। আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনার আপিল রিভিশনটা কোন জায়গায় আছে এবং রিভিশনের পাওয়ারটা কোন জায়গায় আছে, এবং লাস্টে বলছিল যে আপনার জেলা দায়রাতে আপনার আপিল করে কোন দায়রায়। ঠিক আছে, আসতে পারবেন। প্রথমে আমার নাম জিজ্ঞাসা করলেন, তারপরে আমি থেকে ল পাস করছি, কলেজের নাম জিজ্ঞাসা করছি এবং বললাম সিনিয়রের নাম জিজ্ঞাসা করছি। সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে জিজ্ঞাসা করলো। তারা আমাকে জিজ্ঞাসা করলো যে আপনাকে আমি কোন সাইডে প্রশ্ন করবো। আমি স্যার ক্রিমিনাল জিজ্ঞাসা বলে একটা সিআর মামলা কীভাবে আমরা ফাইলিং করি।
ওই ফাইভ সম্পর্কে আমার জিজ্ঞাসা করছে। তারপরে জিয়ার মামলা মানে রেজিস্টার মানে ওই জিয়ার মামলা ইংলিশ মিনিংসটা বলতে তো বললাম, বলে যে ঠিক আছে আপনার আসুন। থ্যাংক ইউ। আপনার কেমন হলো? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিয়েছি। আমাকে জিজ্ঞেস করেছে যে কোন কলেজ থেকে ল পাস করেছেন আর আপনার সিনিয়রের নাম কি, উনি ঢাকা কোর্টে প্র্যাকটিস করেন কিনা। আর আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছেন, উনি বলেছেন যে একটা কোম্পানির চেক রিজনার হলে কোন সেকশনে মামলা করতে হয়। আমি এটা বলতে পেরেছি 140 সেকশনে। এটা বলার পরে বিচারপতি স্যার বলেছেন যে আপনি অনেক গরিব কোর্সের অ্যান্সার দিতে পারছেন, যান চলে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আফাত ইমন, ঢাকাবাদ থেকে। আমার ভাই বাবু ছিল 6 নাম্বার, কোন মাননীয় তিনজন বিচারপতি ছিলেন। আমি প্রথমে সালাম দিয়ে ঢুকলাম, ওনারা আমার নাম জিজ্ঞেস করলেন, আমি নাম বললাম। তখন বললে হোম ডিস্ট্রিক্ট কক্সবাজার। হ্যাঁ কক্সবাজার। তখন বললে কক্সবাজারের পরিচিত ফ্যামিলিতে কেউ লয়ার আছে কিনা। তখন আমি আমার ফ্যামিলিতে যিনি লয়ার আছে ওনার নাম বললাম, আনিসুল মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল। তখন ওরা সন্তুষ্ট হলেন। এরপরে জিজ্ঞেস করলেন 161 সাক্ষ্যগত মূল্য কি। তখন আমি উত্তর দিলাম 161-এর কোনো সাক্ষ্যগত মূল্য নাই, যদি এভিডেন্স উদ্ধার হয় তখন মূল্য আছে। তখন ওরা সন্তুষ্ট হয়ে বললেন আস্তে আস্তে করেন। আসসালামু আলাইকুম। আপনার অভিজ্ঞতা কেমন হলো? আমার পরিচয়, আমি ঢুকলাম। নাম পরিচয়টা, নাম পরিচয়টা। আমার নাম এরশাদুল হক, আমি কক্সবাজার জেলা সমিতি থেকে আসছি। আজকে আমার 2 নম্বর বোর্ডে ভরা ছিল। প্রথমে ঢুকলাম অনুমতি নিয়ে, এরপরে বসতে পারবো কিনা অনুমতি নিলাম। তার বললো যে বসেন। এরপরে আমার নামটা জিজ্ঞেস করলো, নামটা বললাম। এরপরে আমাকে বললো ওই যে আপনার কয়বার ভেবে প্রিলিতে বসছেন। আমি বললাম 3বার মতো বসছি স্যার। তো একটু দেরি হলো কেন? স্যারকে বললাম আমি তো চেষ্টা করতেছি স্যার। তো স্যার বললো যে ঠিক আছে আপনি যান, আসতে পারেন। হাসি খুশি মুখে বললো। হাসি মুখে প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন। আপনার অনেক ভিডিও আমরা দেখেছি, এটা দেখে আমরা বাইবার সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়েছে। আশা করি যে এবার আপনার এই কাজটা এটা অব্যাহত রাখবেন। আর আমার নাম রাকিব মিয়া, আমি কিশোরগঞ্জ বার থেকে এসেছি। বাইর রোডে ঢুকার পর তাকে সালাম দিয়ে ঢুকলাম। তারপর ওকে জিজ্ঞেস করো যে আপনি কোন বার থেকে এসেছেন এবং আপনার সিনিয়র কোন সাইড প্র্যাকটিস করেন। আমি বললাম স্যার আমার সিনিয়র ক্রিমিনাল সাইড প্র্যাকটিস করেন। তারপর আমাকে জিজ্ঞেস করলো যে সিআরপিসি থেকে যে অব্যাহতি কোথায় আছে। আমি বললাম 241 কত। তারপর বললো যদি দায়রা আদালতে যান তাহলে ওটা কত ধারাতে আপনার চাইতে হবে। আমি বললাম 265 সিটে। তারপর বললো ঠিক আছে আসতে হবে। আসসালামু আলাইকুম, আমি রিপন মিল, আমি কিশোরগঞ্জ বার থেকে এসেছি। আমার বাইবা বোর্ড ছিল 10 নাম্বার। বাইবা বোর্ডের স্যাররা যথেষ্ট আন্তরিক ছিল। আমি যাওয়ার পরে আমার জিজ্ঞেস করতেছে যে সাক্ষ্য কত প্রকার। তখন আমি প্রথমে বললাম স্যার মনে করতেছে না। স্যাররা বুঝতে পারছে যে সে ছেলেটি গাবড়ে গেছে। পরে পাশে যে বিচারপতি স্যার উনি বলছে যে সাক্ষ্য কীভাবে দিতে হয়। স্যার শপথ গ্রহণের মাধ্যমে, হ্যাঁ, ডকে দাঁড়িয়ে দিতে হয়। বলছে যে সাক্ষ্য কত প্রকার। বললাম স্যার 3 প্রকার, আপনার ওরাল এভিডেন্স, ডকুমেন্টারি এভিডেন্স এবং ফরেন্সিক এভিডেন্স। পরে স্যার শেষে বললো যে কোনটা গ্রহণযোগ্য, ওরাল এভিডেন্স গ্রহণযোগ্য না ডকুমেন্টারি। আমি বললাম স্যার ডকুমেন্টারি গ্রহণযোগ্য। পরে স্যারে বললো যে আপনার সিনিয়রের নাম কি। যে আমার সিনিয়রের নাম বললাম, কোন বার থেকে আসলে। বললাম স্যার কিশোরগঞ্জ বার এসেছে। স্যারে বললো থ্যাংক ইউ, আচ্ছা আসেন। আমি টুটন চন্দ্র ভৌমিক, কুমিল্লা বার থেকে। আমি প্রথমে ঢুকলাম, ঢোকার পরে সালাম দিয়ে ঢুকলাম, আমার বসে ধন্যবাদ। পরে আমার জিজ্ঞেস করলো যে সিনিয়রের সাথে কত ধরে কাজ করি। আমি বললাম স্যার 23 সাল থেকে। 23 সাল থেকে আমি বললাম আমি 23 ইন্টারন্যাশনাল দিয়েছি, তারপর থেকে আসি। এই পরীক্ষার উপরে এখন একটু কম দিতে। পরে বললো যে ডিগ্রির সংখ্যা কোথায়। আমি বললাম 2 যাদের কাছে 1908 2 পরে বললো যদি লোয়ার কোর্ট ডিগ্রি দেয় তাহলে এটা আপিল করবে কত ধরায়। আমি বললাম স্যার 96 পরে বললো কোথায়। আমি বললাম জেলা থেকে। তারপরে বললো যে প্রসিডিউর প্র্যাকটিস, ওটা আমি পারি না। আমি বলছি সরি স্যার, পরে বললো যে পার্মানেন্ট ইনজাংশন যদি দেয়, পার্মানেন্ট ইনজাংশন কোথায়। বললাম স্পেসিফিক ফিডব্যাক 1877 ওকে। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। আমার বোর্ড ছিল 9 নম্বর বোর্ড। আমার স্যার প্রথমে আমি ভিতরে ঢুকি সালাম দিয়ে, পরে স্যার বললো যে বসে। তারপর বসলাম, স্যার বললো যে আপনার নাম কি। পরে বললাম যে আমার নাম স্যার রুহুল আমিন। পরে বললো যে আপনার সিনিয়রের নাম কি। পরে বললাম যে আমার সিনিয়র জনাব আব্দুল বাদল স্যার। পরে বললো যে আপনার বাসা কি। পরে বললাম ভোট বাজার। পরে বললো যে আচ্ছা পুলিশ যে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে কততে বলা আছে।
পরে বললাম যে স্যার ফৌজদারি কার্যবিধি 54 ধারায় বলা আছে। পরে বললাম যে পুলিশ যে প্রতিবেদন চার্জশিট জমা দেয় সেটা কোথায় বলা আছে? পরে বললাম যে স্যার 173 ধারা স্যার পুলিশ প্রতিবেদন চার্জশিট জমা আছে। পরে বলছে ঠিক আছে আসেন, পরে সালাম দিলাম, পরে বেরিয়ে গেছে। জি, আমি অসীম আকরাম। আমার ভাইবা পড়ছিল হচ্ছে আর্ট। আমাকে প্রশ্ন জিজ্ঞেস করেছিল হচ্ছে সময়ের আবেদন লিখতে পারেন? আমি বললাম জি স্যার, এটা লিখে দেখান। পরে আমি লিখে দেখালাম। এটুকু। মানে ভাইবা বোর্ড ফ্রেন্ডলি, ভালো লেগেছে আপনার? ভয় তো কিছু নাই। থ্যাংক ইউ।